বরং এর ইতিহাসের একটি ধারাবাহিক বাস্তবতা, অনিবার্য দাবি ছিল। এই জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের যে বিপ্লব অভ্যুত্থান, সেটা সূত্রপাত হয়েছিল ক্যাম্পাস থেকে, শিক্ষাঙ্গন থেকে, ছাত্রদের মাধ্যমে। অথচ ছাত্রদের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য, তাদের মনস্তাত্ত্বিকতার উন্নয়নের জন্য, একাডেমিক ডেভেলপমেন্টের জন্য সরকার একটা কমিশন গঠন করার প্রয়োজন ছিল। যেহেতু জুলাই কোনো ব্যক্তি বা দলের গোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না, বরং এখানে আপামর ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। আজকে যে বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে, গণভোট না অর্ডিন্যান্স প্রসঙ্গ তুলেছেন, খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। বিশেষ করে বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সবসময় প্যারাডাইম শিফটিং এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। খুব র্যাপিডলি ক্ষণে ক্ষণে অনেকগুলো বিষয় পরিবর্তন হচ্ছে, মনস্তাত্ত্বিকতার পরিবর্তন হচ্ছে, সিদ্ধান্তের পরিবর্তন হচ্ছে, এবং ভবিষ্যৎ কিভাবে চলবে সে বিষয়গুলো দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করছি ক্ষণে ক্ষণে। এই জায়গায় এসে প্রথম যেটি বলবো যে জুলাই যে হঠাৎ করে হয়ে গিয়েছে, বিষয়টা এমন কোনো বিষয়, অনেকে মনে করছে যে এটা হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে, বিষয়টা তা না। বরং এর ইতিহাসের একটি ধারাবাহিক বাস্তবতা, অনিবার্য দাবি ছিল। এবং দীর্ঘদিন এখানে যে ফ্যাসিবাদ কায়েম ছিল, এখানে যে বৈষম্য কায়েম ছিল, এখানে যে অবিচার কায়েম ছিল, বিচারের নামে হত্যাকাণ্ড যে ঘটনাগুলো ঘটেছিল, সবকিছুর একটি পরিসমাপ্তি বা সবকিছুকে নিঃশেষ করার জন্য, সমূলে নির্মূল করার জন্য জুলাইয়ের এই অভ্যুত্থান, জুলাইয়ের জাগরণ হয়েছিল। তো সে জায়গায় আমরা দেখেছি যে আমাদের হাজার হাজার ভাইরা জীবন দিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট বলছে, প্রায় 1400 বেশি এখানে শহীদ হয়েছে, জীবন দিয়েছেন। প্রায় 2000 এর বেশি আহত হয়েছেন। এর মধ্যে বড় একটা সংখ্যা, প্রায় 600 থেকে 700 কেউ হাত হারাইছেন, টোটালি হাত হারিয়ে ফেলছেন, টোটালি পা হারাইছেন, কেউ চোখ হারাইছেন, 2 চোখ হারিয়েছেন, এরকম অনেক সংখ্যা আছে, কেউ 1 চোখ হারিয়েছেন। এই যে একটা নির্যাতন, জুলুম, একটা পাটাতন মধ্য দিয়ে, ত্যাগ কোরবানি পাটাতনের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি বা যে বাংলাদেশে আমরা এখন অবস্থান করছি, এখানে দুটি মেজর দাবি উত্থাপিত হয়েছে। শহীদ পরিবার থেকে শুরু করে টোটাল শহীদ বা জুলাই যোদ্ধা যারা আমাদের, তাদের পক্ষে দুটি মেজর দাবি উঠেছে। একটি হলো যে গণহত্যা চালিয়েছে হাসিনা, হাসিনা, এটার একটি সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আর আরেকটা দাবি উঠেছে যে হাসিনা যে ফ্যাসিজম কায়েম করেছে, যে স্ট্রাকচারাল ওয়েতে, সেটা কনস্টিটিউশনাল ওয়ে হোক অথবা বাংলাদেশের যতগুলো কাঠামো আছে, যতগুলো ইনস্টিটিউশন আছে, এই টোটাল প্রক্রিয়ার মধ্য দিয়ে তার ফ্যাসিবাদ হওয়ার যে প্রক্রিয়া, এটাকে নির্মূল করে নতুন একটি বন্দোবস্ত অথবা সংস্কার, আমরা যে নামে বলি না কেন, সেটা নতুন করে প্রতিষ্ঠিত করা। তো এই দাবিগুলোর প্রেক্ষিতে যে ইন্টারিম গভর্নমেন্ট তারা বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে, আমরা দেখেছি। এই সংস্কার কমিশন নিয়েও আমার আগে বক্তারা বলেছেন, অনেক কিছু আমরা দেখতেছি, ঘটনা এপিট ওপিট, ভিতরে ইন্টারনাল এক্সটার্নাল অনেক কিছু ঘটছে। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখা দরকার, দেখুন এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, অথচ এই জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের যে বিপ্লব অভ্যুত্থান, সেটা সূত্রপাত হয়েছিল ক্যাম্পাস থেকে, শিক্ষাঙ্গন থেকে, ছাত্রদের মাধ্যমে। অথচ ছাত্রদের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য, তাদের মনস্তাত্ত্বিকতার উন্নয়নের জন্য, একাডেমিক ডেভেলপমেন্টের জন্য সরকার একটা কমিশন গঠন করার প্রয়োজন ফিল করেন। আমি জানি না এটা আপনাদের জায়গা থেকে কোথাও আপনারা এই দাবিগুলো উত্থাপন করেছেন কিনা, অথবা এটা নিয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা। তো যাই হোক, এটা কোনো আলোচনা প্রসঙ্গকে আমি বলে রাখলাম। যেই সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে, এর মধ্যে ঐক্যমত কমিশন, দীর্ঘদিন ধরে আমরা দেখি সকাল থেকে রাত পর্যন্ত মিটিং হচ্ছে এবং ডিবেট অনেক কিছু হচ্ছে। তো এরপরও একটা সনদ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা সাধুবাদ জানাতে হয়, যেভাবে হোক একটা সনদ তৈরি হয়েছে। এখন এই সনদটা কি গণভোটের মাধ্যমে পাস হবে নাকি অর্ডিন্যান্সের পাস হবে, এটাই মূলত আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বা বিষয়। তো অর্ডিন্যান্সের মধ্য দিয়ে যদি পাস হয়, তাহলে এখানে সার্বজনীনতাটা কতটুকু থাকবে, এই প্রশ্ন আমরা উত্থাপন করতেই পারি। যেহেতু জুলাই কোনো ব্যক্তি বা দলের গোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না, বরং এখানে আপামর ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এজন্য যদি এখানে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ পাস হয়, এটাকে যদি আমরা সংবিধানে রূপান্তর করতে পারি, তাহলে এখানে সকলের ঐক্যমত থাকবে এবং এটা সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকবে। সেকেন্ড যে বিষয়টা বলবো, যে এই অর্ডিন্যান্সের কিছু স্বল্প মেয়াদের বিষয় রয়েছে। আমি যতটুকু স্টাডি করেছি, জেনেছি, আইনজ্ঞ এখানে আছেন, যে এটা 90 দিনের মধ্যে যদি এটা পাস না করা হয়, অথবা নতুন সংসদের পর যদি এটা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা থাকবে তারা যদি পাস না করে, তাহলে অটোমেটিক কিন্তু এটা বিলুপ্ত হয়ে যাবে, এটা স্থায়ী হবে না। তো এই যে একটা শুভঙ্করের ফাঁকি, যে একটা ব্যবস্থাপনা, যে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে করে এটাকে পাস করে নেওয়া,
এটা যথেষ্ট অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে বলে আমি আমার জায়গা থেকে পার্সোনালি মনে করছি। তো আমরা অতীতেও দেখেছি যে যারা রাজনৈতিক দল ছিলেন তারা নির্বাচনের আগের মুহূর্তগুলোতে খুব চমৎকার বয়ান নিয়ে হাজির হন এবং এত চোখ ধাঁধানো মানে বিষয়গুলো নিয়ে আসেন, মনে হচ্ছে তাদের চেয়ে ফেরেশতা আর কেউ নাই। কিন্তু যখন নির্বাচনটা হয়ে যায় তাদের ওভারঅল কার্যক্রম, তাদের যে আচরণগত বিষয়গুলো, সেগুলো বারবারই ফ্যাসিবাদেরই হয়তো একটা পূর্ণাঙ্গ রূপ পায়, অথবা সেটা পার্সেন্টেজে কিছুটা মাইনর, কিন্তু ফ্যাসিবাদ কারো না কারো মাঝে কোনো না কোনো ভাবে ফুটে ওঠে। এটা এখন পর্যন্ত বাংলাদেশের অতীত ইতিহাস সেটা বলে আসছে। এই জায়গায় আমরা মনে করি যে নতুন করে যাতে কেউ ফ্যাসিবাদ কায়েম না হোক, এটা এই অভ্যুত্থানের পরবর্তী দুটি দাবির মধ্যে, মেজর দুটি দাবির মধ্যে একটি দাবি, এজন্য আমরা মনে করি যে এটা গণভোট হওয়ার মধ্য দিয়ে হওয়া উচিত। এরপর আরেকটা বড় বিষয় হচ্ছে নির্বাহী আদেশের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেটা আমরা অতীতেও দেখেছি জরুরি অবস্থার মধ্যে অনেকগুলো বিষয় হয়েছে। এরপরে এখানে গণতন্ত্র অনেক সময় প্রশ্নবিদ্ধ করার মতো ঘটনা অতীতে আমাদের রেকর্ড আছে। এই জায়গায় বিপ্লবের চেতনাকে ধারণ করার জন্য সকলের জন্য গণভোটটাই আমরা মনে করি যে ইসলামকে কার্যকর করার জন্য উপযুক্ত হবে। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত 3টি গণভোট হয়েছে, এর মধ্যে দুঃখের বিষয় হলো 2টি হয়েছে কারো না কারো ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য। এর মধ্যে একটি হয়েছে 1977 সালে জিয়াউর রহমানের যে প্রেসিডেন্সি গণভোট, এটা উনি ওনার শাসনকে জায়েজীকরণ করে নিয়েছিলেন এই গণভোটের মাধ্যমে। সেকেন্ড টাইম হয়েছে 1985 সালে, তো এখানে হয়েছে এরশাদ, তাকে পরবর্তীতে আমরা স্বৈরাচার আখ্যায়িত করেছি তার কার্যক্রম কারণে। তো তিনি একটা গণভোট দিয়ে উনি ওনার যে ক্ষমতা সেটাকে জায়েজীকরণ করে নিয়েছেন।